চোখ যখন প্রায় বুজে এসেছে তখন হঠাৎ ফেলুদার মুখে ইংরেজি কথা শুনে অবাক হয়ে এক ধাক্কায় ঘুম ছুটে গেল। স্পষ্ট শুনলাম, ফেলুদা বলল, দেয়ার ওয়াজ এ ব্রাউন ক্রো। আমি কনুইয়ের ভর করে উঠে বসলাম। ব্রাউন ক্রো? কাক আবার ব্রাউন হয় নাকি? এসব কি আবল তাবল বকছো ফেলুদা? গ্যাবরিওর বইগুলোর বোধ হয় পেয়ে গেলাম রে তোপসে। সে কি, সমাধান হয়ে গেল? খুব সহজ। এ দেশে এসে সাহেবরা যখন গোড়ার দিকে হিন্দি শিখত তখন উচ্চারণের সুবিধের জন্য কতগুলো কায়দা বার করেছিল। দেয়ার ওয়াজ এ ব্রাউন ক্রো এই কথাটার সঙ্গে কিন্তু বাদামি কাকের কোনো সম্পর্ক নেই। এটা আসলে সাহেব তার বেয়ারাকে দরজা বন্ধ করতে বলছে। দরওয়াজা বন্ধ করো। এই ত্রিনয়নের ব্যাপারটাও কতকটা সেই রকম। গোড়ায় ত্রিনয়নকে তিন ভেবে বারবার হোঁচট খাচ্ছিলাম। সে কি, ওটা 3 নয় বুঝি? আমিও তো ওটা 3 ভাবছিলাম। তিন নয়। ত্রিনয়নের ত্রিটা হলো 3 আর নয়ন হলো 9। দুয়ে মিলে 39। ত্রিনয়ন ও ত্রিনয়ন হলো 39 ও 39। এখানে ও মানে 0 অর্থাৎ 0। আমি লাফিয়ে উঠলাম। তাহলে একটু 0 মানে? 820 জলের মতো সোজা। সুতরাং পুরো সংখ্যা হচ্ছে 39039820। কেমন ঢুকলো মাথায়? এবার ঘুমো। মনে মনে ফেলুদার বুদ্ধির তারিফ করে আবার বালিশে মাথা দিয়ে চোখ বুজতে যাব, এমন সময় আবার বারান্দায় পায়ের আওয়াজ। রাজেন বাবু। এত রাত্রে ভদ্রলোকের কি দরকার? আবার ফেলুদাকে জিজ্ঞেস করতে হলো। কিছু বলবেন রাজেন বাবু? ছোটবাবু জিজ্ঞেস করলেন আপনাদের আর কিছু দরকার লাগবে কিনা। না না, কিচ্ছু না, সব ঠিক আছে। ভদ্রলোক যেভাবে এসেছিলেন সেভাবেই আবার চলে গেলেন। চোখ বন্ধ করার আগে বুঝতে পারলাম জানলার খড়খড়ি দিয়ে আসা চাঁদের আলোটা হঠাৎ ফিকে হয়ে গেল, আর সেই সঙ্গে শোনা গেল দূর থেকে ভেসে আসা মেঘের গর্জন। তারপর বিড়ালটা কোত্থেকে জানি দুবার ম্যাও ম্যাও করে উঠল। তারপর আর কিচ্ছু মনে নেই। সকালে উঠে দেখি ফেলুদা ঘরের জানালাগুলো খুলছে। বলল, রাত্রিরে বৃষ্টি হয়েছিল, টের পাসনি? রাত্রে যাই হোক, এখন যে মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ বেরিয়েছে সেটা খাটে শোয়া অবস্থাতেও বাইরের গাছের পাতা দেখে বুঝতে পারছি। আমরা ওঠার আধ ঘন্টার মধ্যে চা এনে দিল বুড়ো গোকুল। দিনের আলোতে ভালো করে ওর মুখ দেখে মনে হলো গোকুল যে শুধু বুড়ো হয়েছে তা নয়, তার মতো এমন ভেঙে পড়া দুঃখী ভাব আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। কালীকিঙ্কর বাবু উঠেছেন? ফেলুদা জিজ্ঞেস করলো। গোকুল কানে কম শোনে কিনা জানি না, সে প্রশ্নটা শুনে কেমন যেন ফ্যালফ্যাল মুখ করে ফেলুদার দিকে দেখলো। তারপর দ্বিতীয়বার জিজ্ঞেস করতে মাথা নেড়ে হ্যাঁ বলে ঘর থেকে বেরিয়ে গেল। 7:30 নাগাদ আমরা কালীকিঙ্কর বাবুর ঘরে গিয়ে হাজির হলাম। ভদ্রলোক ঠিক কালকেরই মতো বিছানায় শুয়ে আছেন কম্বলের তলায়। তার পাশের জানালাটা দিয়ে রোদ আসে বলেই বোধহয় উনি সেটাকে বন্ধ করে রেখেছেন। ঘরটা তাই সকালবেলাতেও বেশ অন্ধকার। যেটুকু আলো আছে সেটা আসছে বারান্দার দরজাটা দিয়ে। আজ প্রথম লক্ষ্য করলাম ঘরের দেয়ালে কালীকিঙ্কর বাবুর একটা বাঁধানো ফটো ফ্রেম রয়েছে। ছবিটা বেশ কিছুদিন আগে তোলা, কারণ তখনও ভদ্রলোকের গোঁফ দাড়ি পাকতে শুরু করেনি। ভদ্রলোক বললেন, গ্যাবরিওর বইগুলো আগে থেকেই বার করে রেখেছি, কারণ আমি জানি তুমি সফল হবেই। ফেলুদা বলল, হয়েছি কি না সেটা আপনি বলবেন। 39039820, ঠিক আছে? সাব্বাস গোয়েন্দা, হেসে বলে উঠলেন কালীকিঙ্কর মজুমদার।
নাও, বইগুলো নিয়ে তোমার থলির মধ্যে পুরে ফেলো, আর দিনের আলোতে একবার সিন্দুকের গায়ের দাগগুলো দেখো দেখি। আমার তো মনে হচ্ছে না ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে। ফেলুদা বলল, ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকলেই হলো। ফেলুদা আরেকবার ধন্যবাদ দিয়ে প্রথম ডিটেকটিভ ও উপন্যাসিকের লেখা বই চারখানা তার ঝোলার মধ্যে পুরে নিল। তোমরা চা খেয়েছো তো? কালীকিঙ্কর বাবু জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ। ড্রাইভারকে বলা আছে, গাড়ি বার করেই রেখেছে, তোমাদের স্টেশনে পৌঁছে দেবে। বিশ্বনাথ খুব ভোরে বেরিয়ে গেছে, বলল ওর 10টার মধ্যে কলকাতায় পৌঁছতে পারলে সুবিধে হয়। রাজেন গেছে বাজারে, গোকুল তোমাদের জিনিসপত্র গাড়িতে তুলে দেবে। তোমরা কি স্টেশনে যাবার আগে একটু চারপাশে ঘুরে দেখতে চাও? ফেলুদা বলল, আমি ভাবছিলাম 10:30টার ট্রেনের জন্য অপেক্ষা না করে এখনই বেরিয়ে পড়লে হয়তো 372 ডাউনটা ধরতে পারবো। তা বেশ তো, তোমাদের মতো শহুরে লোকেদের পল্লীগ্রামে বন্দি করে রাখতে চাই না আমি। তবে তুমি আসাতে আমি যে খুবই খুশি হয়েছি, সেটা আমার একেবারে অন্তরের কথা। কাল রাত্রিরের বৃষ্টিতে ভেজা রাস্তা দিয়ে গাড়িতে করে পলাশী স্টেশনের দিকে যেতে যেতে আমি সকালবেলার রোদে ভেজা ধান ক্ষেতের দৃশ্য দেখছি। এমন সময় শুনলাম ফেলুদা ড্রাইভারকে একটা প্রশ্ন করল, স্টেশনে যাবার কি এছাড়া আর অন্য কোনো রাস্তা আছে? আগে না বাবু, বলল মণিলাল ড্রাইভার। ফেলুদার মুখ গম্ভীর। একবার ভাবলাম জিজ্ঞেস করি ও কি ভাবছে, কোনো সন্দেহের কারণ ঘটেছে কিনা, কিন্তু সাহস হলো না। রাস্তায় কাদা ছিল বলে 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগলো স্টেশনে পৌঁছতে। মাল নামিয়ে গাড়ি ছেড়ে দিলাম। ফেলুদা কিন্তু টিকিট ঘরের দিকে গেল না। মালগুলো স্টেশন মাস্টারের জিম্মায় রেখে আবার বাইরের রাস্তায় বেরিয়ে এলো। রাস্তায় সাইকেল রিক্সার লাইন। সবচেয়ে সামনের রিক্সার মালিকের কাছে গিয়ে ফেলুদা জিজ্ঞেস করলো, এখানকার থানাটা কোথায় জানেন? জানি বাবু। চলুন তো, তাড়া আছে। প্রচণ্ডভাবে প্যাঁক প্যাঁক করে হর্ন দিতে দিতে ভিড় কাটিয়ে কলিশন বাঁচিয়ে আমরা 5 মিনিটের মধ্যে থানায় পৌঁছে গেলাম। ফেলুদার খ্যাতি যে এখান পর্যন্ত পৌঁছে গেছে সেটা বুঝলাম যখন সাব ইন্সপেক্টর মিস্টার সরকার ওর পরিচয় দিতে চিনে ফেললেন। ফেলুদা বলল, ঘুরঘুটিয়ার কালীকিঙ্কর মজুমদার সম্বন্ধে কি জানেন বলুন তো? কালীকিঙ্কর মজুমদার? সরকার ভুরু কুঁচকালেন। তিনি তো ভালো লোক বলেই জানি মশাই, 7এও নেই 5এও নেই। তার সম্বন্ধে তো কোনোদিন কোনো বদনাম শুনিনি। আর তার ছেলে বিশ্বনাথ, তিনি কি এখানেই থাকেন? সম্ভবত কলকাতায়। কেন, কি ব্যাপার মিস্টার মিত্তির? আপনার জিপটা নিয়ে একবার আমার সঙ্গে আসতে পারবেন? ঘোরতর গোলমাল বলে মনে হচ্ছে। কাদা রাস্তা দিয়ে লাফাতে লাফাতে জিপ ছুটে চলল ঘুরঘুটিয়ার দিকে। ফেলুদা প্রচণ্ড চাপা উত্তেজনার মধ্যে শুধু একটি বার মুখ খুলল, যদিও তার কথা আমি ছাড়া কেউ শুনতে পেল না। আর্থারাইটিস, সিন্দুকে দাগ, ডিনারে বিলম্ব, রাজেনবাবুর গলা ধরা, ন্যাপথলিন, সব ছকে পড়ে গেছে রে তোপসে। ফেলুমিত্তির ছাড়াও যে অনেক লোক অনেক বুদ্ধি রাখে সেটা সব সময় খেয়াল থাকে না। মজুমদার বাড়ি পৌঁছে প্রথম যে জিনিসটা দেখে অবাক লাগলো সেটা হলো একটা কালো রঙের অ্যাম্বাসাডর গাড়ি। ফটকের বাইরে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। এটাই নিঃসন্দেহে বিশ্বনাথ বাবুর গাড়ি। জিপ থেকে নামতে নামতে ফেলুদা বলল,
লক্ষ্য কর, গাড়িটাতে কাদাই লাগেনি। এ গাড়ি সবেমাত্র রাস্তায় বেরোলো। বিশ্বনাথবাবু ড্রাইভারই বোধ হয়, কারণ এ লোকটাকে আগে দেখিনি। আমাদের দেখে রীতিমতো ঘাবড়ে গিয়ে মুখ ফ্যাকাশে করে গেটের ধারে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তুমি এ গাড়ির ড্রাইভার? ফেলুদা প্রশ্ন করল। আগে হ্যাঁ। বিশ্বনাথবাবু আছেন? লোকটা ইতস্তত করছে দেখে ফেলুদা আর অপেক্ষা না করে সোজা গিয়ে ঢুকলো বাড়ির ভিতর। তার পিছনে দারোগা, আমি আর একজন কনস্টেবল। আবার সেই প্যাসেজ দিয়ে গিয়ে সেই সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে ফেলুদা এবং আমরা 3 জন সোজা ঢুকলাম কালীকিঙ্কর বাবুর ঘরে। ঘর খালি, বিছানায় কম্বলটা পড়ে আছে, আর যা ছিল সব ঠিক তেমনই আছে, কিন্তু মালিক নেই। সর্বনাশ, বলে উঠল ফেলুদা। সে সিন্দুকটার দিকে চেয়ে আছে, সেটা হাঁ করে খোলা। বেশ বোঝা যাচ্ছে তার থেকে অনেক কিছু বার করে নেওয়া হয়েছে। দরজার বাইরে গোকুল এসে দাঁড়িয়েছে। সে থরথর করে কাঁপছে, তার চোখে জল। দেখে মনে হয় যেন তার শেষ অবস্থা। তার উপর হুমড়ি দিয়ে পড়ে ফেলুদা বলল, বিশ্বনাথবাবু কোথায়? তিনি পিছনের দরজা দিয়ে পালিয়েছেন। দেখুন তো মিস্টার সরকার। দারোগা আর কনস্টেবল অনুসন্ধান করতে বেরিয়ে গেল। শোনো গোকুল। ফেলুদা 2 হাত দিয়ে গোকুলের কাঁধ দুটোকে শক্ত করে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, একটিও মিথ্যা কথা বললে তোমার হাজতে যেতে হবে। কালীকিঙ্কর বাবু কোথায়? গোকুলের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। আগে আগে তাকে খুন করেছে। কে? ছোটবাবু। কবে? যেদিন ছোটবাবু এলেন সেদিনই, রাত্রির বেলা। বাপ বেটায় কথা কাটাকাটি হলো। ছোটবাবু সিন্দুকের নম্বর চাইলেন। কর্তাবাবু বললেন, আমার টিয়া জানে, তার কাছ থেকে জেনে নিও, আমি বলবো না। তারপরে তার কিছুক্ষণ পরে ছোটবাবু আর তেনার গাড়ির ড্রাইভার বাবু দুজনে মিলে। গোকুলের গলা ধরে এলো, বাকিটা তাকে খুব কষ্ট করে বলতে হলো। দুজনে মিলে কর্তাবাবুর লাশ নিয়ে গিয়ে ফেললো ওই পিছনে দিঘির জলে, গলায় পাথর বেঁধে। আমার মুখ বন্ধ করেছেন ছোটবাবু, প্রাণের ভয় দেখিয়ে। বুঝেছি। আর রাজেনবাবু বলে তো কোনো লোকই নেই, তাই না? ছিলেন, তবে তিনি মারা গেছেন আজ 2 বছর হয়ে গেল। আমি আর ফেলুদা এবার ছুটলাম নিচে। সিঁড়ি দিয়ে নেমে বাঁয়ে ঘুরলেই পিছনে বাগানের যাবার দরজা। বাইরে বেরোনো মাত্র মিস্টার সরকারের চিৎকার শুনলাম, পালাবার চেষ্টা করবেন না মিস্টার মজুমদার, আমার হাতে অস্ত্র রয়েছে। ঠিক সেই মুহূর্তে শোনা গেল একটা জলে ঝাঁপিয়ে পড়ার শব্দ আর একটা পিস্তলের আওয়াজ। আমরা দুজনে দৌড়ে গাছগাছড়া ঝোপঝাড় ভেঙে এগিয়ে গিয়ে দেখলাম একটা প্রকাণ্ড তেঁতুল গাছের নিচে মিস্টার সরকার হাতে রিভলভার নিয়ে আমাদের দিকে পিছন করে দাঁড়িয়ে আছেন। তেঁতুল গাছের পরেই কালকের দেখা পুকুরটা, তার জলের বেশিরভাগই সবুজ পানায় ঢাকা। লোকটা আগেই লাফ দিয়েছে, বললেন মিস্টার সরকার। সাঁতার জানে না? গিরিশ, দেখো তো, দেখি টেনে তুলতে পারো কি না। কনস্টেবল বিশ্বনাথ বাবুকে শেষ পর্যন্ত টেনে তুলেছিল। এখন ছোটবাবুর দশা ওই টিয়া পাখির মতো খাঁচায় বন্দি। সিন্দুক থেকে টাকা কড়ি গয়নাগাটি যা নিয়েছিলেন সবই উদ্ধার পেয়েছে। লোকটা ব্যবসা করতো ঠিকই, কিন্তু তার সঙ্গে জুয়া ইত্যাদি অনেক বদ অভ্যাস ছিল, যার ফলে ইদানিং ধার দেনায় তার অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। ফেলুদা বলল, কালীকিঙ্কর বাবুর সঙ্গে দেখা করার প্রায় 20 মিনিট পর রাজেনবাবু হাজির হন, আর রাজেনবাবু চলে যাবার প্রায় আধ ঘন্টা পর বিশ্বনাথ বাবু সাক্ষাৎ পায়। 3 জনকে একসঙ্গে একবারও দেখা যায়নি। এটা ভাবতে ভাবতেই প্রথমে সন্দেহটা জাগে, 3টে লোকই আছে তো, নাকি একজনেই পালা করে 3 জনের ভূমিকা পালন করছে। তখন অ্যাক্টিংয়ের বইগুলোর কথা মনে হলো। তাহলে কি বিশ্বনাথবাবুর এককালে শখ ছিল থিয়েটারের?
তিনি যদি ছদ্মবেশ ওস্তাদ হয়ে থাকেন, অভিনয় জেনে থাকেন, তাহলে এভাবে এই অন্ধকার বাড়িতে আমাদের বোকা বানানো তার পক্ষে কঠিন নয়। হাতটা তাকে কম্বলের নিচে লুকিয়ে রাখতে হয়েছিল, কারণ নিজের হাতকে মেকআপ করে কি করে 73 বছরের বুড়ো হাত করতে হয় সে বিদ্যে তার জানা ছিল না। সন্দেহ একেবারে পাকা হলো যখন সকালে দেখলাম কাদার উপরে বিশ্বনাথ বাবুর গাড়ির টায়ারের ছাপ পড়েনি। আমি কথার ফাঁকে প্রশ্ন করলাম, তোমাকে এখানে আসতে লিখেছিল কে? ফেলুদা বলল, সেটা কালীকিঙ্কর বাবুই লিখেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। বিশ্বনাথ বাবু সেটা জেনেছিলেন। তিনি আসতে বাধা দেননি, কারণ আমার বুদ্ধির সাহায্যে তার সংকেতটি জানার প্রয়োজন হয়েছিল। শেষ পর্যন্ত আমাদের 10টা ট্রেনই ধরতে হলো। রওনা হবার আগে ফেলুদা তার সুটকেস আর ঝোলা থেকে 8খানা বই বার করে আমার হাতে দিয়ে বলল, খুনির হাত থেকে উপহার নেবার বাসনা নেই আমার। তপসে, বুক সেলফের ফাঁকগুলো ভরিয়ে দিয়ে আয় তো। আমি যখন বই রেখে কালীকিঙ্কর বাবুর ঘর থেকে বেরোচ্ছি, তখনও টিয়া বলছে, ত্রিনয়ন, ও ত্রিনয়ন, একটু জিরো।